দর্শক, আমি বিএম এরশাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গণস্বাস্থ্য হোমিও নিবেদিত বর্তমান রাজনৈতিক হাওয়া শীর্ষক যাত্রী সংলাপ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক জোট থেকে মনোনীত। জনাব, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা জানি বর্তমান নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই মাঠে উত্তাপ এবং জনগণ এবং সাধারণ মানুষের মধ্যে এক প্রকার উদ্বিগ্নতা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে এখন পর্যন্ত মানুষের মনে কিন্তু সংশয়। আদতেও নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, মানুষ নিরাপদে সহিত ভোট দিতে পারবে কিনা এবং প্রশাসনিক নিরাপত্তা, যেটা আমরা বলে থাকি যে জানমালের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, উদ্বিগ্নতা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে এবং আপনার ঢাকা ১০ আসন থেকে আপনি নির্বাচন করছেন। আপনি এই সার্বিক বিষয়গুলো কিভাবে পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। ওই আমরা তো ২২ তারিখ থেকে গণসংযোগ শুরু করেছি। তো মানে আপনার কোয়েশ্চেনের সাথে অ্যালাইন করে একটা বিষয়। যখন আমি গণসংযোগ করি তখন অনেক সময় অনেক কোয়েশ্চেন আসে এরকম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভোটাররা জিজ্ঞেস করে আরকি, "আদৌ কি ভাইয়া ইলেকশনটা হবে? যদি আমাদেরকে একটু এনশিওর করতেন।" তো আমি তো অ্যাকচুয়ালি এনশিওর করার কেউ না। এটা তো যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে বা ইলেকশন কমিশন, তারা এই বিষয়টা মেক সিওর করবে। তো বা এই সংশয়ের জায়গাটা আসলে আমাদের জন্য দুঃখজনক। মানে প্রার্থী হিসেবে বলছি না, অ্যাজ আ জনগণ একজন হিসাবে। নাগরিক, জি, জি, দেশের অ্যাজ আ সাধারণ নাগরিক নাগরিক হিসেবে হিসাবে। বলছি। কেন দুঃখজনক? দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টটা তো মানে জনগণের ভোটে বা ম্যান্ডেট পেয়ে আসে নাই। হ্যাঁ? এটা শত, শত আ আমরা যারা একটা বিপ্লবের মধ্য রাইট, দিয়ে এক্সাক্টলি। আসছে হ্যাঁ, হ্যাঁ, আমরা যারা আন্দোলনে ছিলাম। এবং সাধারণ মানুষের একটা প্রত্যাশার জায়গা যে এই সরকার একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ একটা নির্বাচন জনগণকে উপহার দেবে, যেটা গত ১৭ বছরে হয়নি। এটাই এক্সাক্টলি, মানুষের একটা জি, প্রত্যাশা জি, ছিল। জি, জি। যেহেতু আমরা বিগত দিনে ১৪, ১৮, ২৪ এর নির্বাচনে দেখে আমরা সাধারণ জনগণ স্পেশালি ব্যথিত। হ্যাঁ? তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে এবার এরকম কোনো কনফিউশন থাকবে না এবং আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন পাবো। কিন্তু এই কোয়েশ্চেন গুলা যখন আসে তখন আসলে সবাই ডাউটফুল হয়ে যায়। জি, এতটুকু। কারণ এই সরকারের কাছে আসলে জনগণের একটা প্রত্যাশার জায়গা ছিল হ্যাঁ, যে একটা আমরা সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন দিতে গিয়ে জনগণের মধ্যে একটা সংশয়, উদ্বেগ, এটা থাকার কথা ছিল না। রাইট, রাইট। তো যাই হোক, আমরা এই যে এত কিছুর মধ্য দিয়েও যেহেতু নির্বাচনের সময় এখন ঘনিয়ে আসছে, জি। আমরা নির্বাচনের মাঠে যখন দেখি ছোট দলগুলো প্রচার প্রচারণা যায়, তখন কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত বা বাধার সম্মুখীন হয় বড়, বড় দলগুলোর ক্ষেত্রে। জি। তো সেই ধরনের কোনো প্রতিকূলতা বা প্রতি বাধার সম্মুখীন হচ্ছেন কিনা আপনি আপনার ঢাকা ১০ থেকে? হ্যাঁ, ঢাকা ১০ এর কথা বলতে গেলে আমিও একটু আগে দেখে আসলাম। আমার অনেকগুলা ব্যানার ছিঁড়ে ফেলছে। আসার পথেই দেখলাম। তো অ্যাজ আ প্রার্থী হিসেবে ধরেন আমরা তো আসলে অনেক কষ্টের টাকা দিয়ে এই ব্যানারগুলা করি, হ্যাঁ? তো বা এই ব্যানারগুলো যদি ছিঁড়ে ফেলে, ভেঙে ফেলে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে খুবই ব্যথিত করে। এই লাইবিলিটিস বা এই দায়ভার আসলেও কাকে নেয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি গভর্নমেন্টের এখানে ওই আগের কোয়েশ্চেনটার সাথেও যদি মানে এই কোয়েশ্চেনের আগের কোয়েশ্চেনটার সাথেও যদি এড করি যে মানে এই গভর্নমেন্টের তো ওরকম ক্যালিবার আছে কিনা এইটা নিয়েও মানুষ এখন কোশ্চেন করছে, হ্যাঁ? সংশয়। রাইট, সংশয়টা আছে, হ্যাঁ? এটার একটা কারণ হচ্ছে তাদের তো আসলে ইন্টারিমে তো তৃণমূলে লোক নাই, হ্যাঁ? তো তৃণমূল নরমালি একটা পলিটিক্যাল পার্টির তো দেখা যায় যে তৃণমূলের লোকজন থাকে। তো তাদের একটা কন্ট্রোল বা হোল্ড থাকে, হ্যাঁ? তো তাদের এই জিনিসটা না থাকার কারণে এখন অনেকে ডাউট করতেছে যে আদৌ তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার মতো ক্যালিবার রাখে কিনা? আবার আরেকটা জিনিস কিন্তু আপনি লক্ষ্য করেছেন, যখন ফিল্ডে আপনারা প্রচার প্রচারণায় যান, তখন কিন্তু জনগণ এবং যারা বিশেষ করে এই যে আপনারা ছোট দল থেকে যারা নির্বাচন করছেন, তাদের মুখে শুনতে পাওয়া যায় যে এই সরকার বেছে, বেছে বিশেষ কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা হ্যাঁ, করবেন? কালকে আমাদের ওই যেহেতু আমাকে মনিটরিং টিমে রেখেছে ইলেকশন কমিশন, তো কালকে আমাদের একটা মতবিনিময় সভা ছিল। তো সেই সভায় আমি এই জিনিসগুলো অ্যাড্রেস করেছি। হ্যাঁ? এটা সহ আরো ৫-৬ টা মেজর কমপ্লিকেশন এর বিষয়গুলো অ্যাড্রেস করেছি। তো এই তথাকথিত বড় দল এখন বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড এর কথা যদি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নাই। কেন নাই? আমি এক্সাম্পল সহ বলি। আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তো অ্যাকর্ডিং টু দ্য ল, হ্যাঁ? তফসিল ঘোষণার পরে আমরা ২২ তারিখ থেকে প্রচার প্রচারণা করতে পারব। তো তথাকথিত যারা বড় দল আছে, তো তারা তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তোয়াক্কাই করে না, হ্যাঁ? তো তাদের পোস্টার এখনো আপনি গেলে দেখবেন রঙিন পোস্টার ভর্তি। আমার আসনটায় যদি যান, দেখবেন রঙিন পোস্টার ভর্তি।
এবং বিলবোর্ডেরও একটা সংখ্যা কিন্তু নির্ধারণ ছিল। জি, 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 পরবর্তীতে কাদের প্রবঞ্চনায় বা কিভাবে এই সংখ্যাকে কিন্তু ভায়োলেট করা হয়েছে এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এটা জি, এখন আনলিমিটেড করা হলো। আপনি গতকালকে মনে হয় ছিলেন, আমিও ছিলাম সেই জি, আলোচনায়। বলছে যে এখন পোস্টার করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। জি। আ শুধু কালার প্রিন্টার হ্যাঁ, আগেরই মতো। আমার কথা হচ্ছে কি ধরেন যখন এই সুইং গুলা করে, হ্যাঁ? এইটা তো আসলে মানে এটা কাদের সঙ্গে আলোচনা করে হয়? এক্সাক্টলি এটা একটা প্রশ্ন থাকে। এটা প্রশ্ন থাকে। আবার আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমরা যারা কারণ ২২ একরকমের সিদ্ধান্ত দেয়া হলো, পরবর্তীতে আবার হুট করে একটা সিদ্ধান্ত চেঞ্জ করা চেঞ্জ হলো। করা হলো, রাইট। তো আমরা তো আগের সিদ্ধান্ত অনুযায়ী আইনটা মেনে ওইভাবে চলতেছিলাম। তো তারা যেহেতু আইন লঙ্ঘন করলো, এখন দেখা যাচ্ছে যে তারাই আসলে অ্যাডভান্টেজটা পাচ্ছে। আচ্ছা। হ্যাঁ? এবং ২২ তারিখের আগে তারা পোস্টারিং করছে, গণসংযোগ করছে, সমস্ত কিছু করছে। তো আপনি বলেন যে আমার নির্বাচনী আসনে ৩,৮২,০০০ সামথিং ভোটার আছে, হ্যাঁ? অলমোস্ট ধরেন ৩,৮৩,০০০। তো এই কয়জনের কাছে আমি কালকে যখন এই সভাটায় কোয়েশ্চেন করলাম যে আমি এখন কিভাবে রিচ করব? আমি তো নতুন প্রার্থী। আমার ১ম পয়েন্ট ছিল কালকে দেখবেন মেক্সিমাম কোয়েরি যেগুলা ছিল, ওই জিনিসগুলা সলিউশন কিন্তু আমি যেই প্রস্তাবটা দিয়েছিলাম যে, আমরা যারা নতুন প্রার্থী আছি, আপনি আমাকে একটা কাগজ দিয়ে দিবেন বা একটা ফাইল দিয়ে দিবেন যে এটা আচরণ বিধিমালা, এটা নিয়মকানুন আপনি পড়ে যাইনে নেন। এটা তো প্র্যাকটিক্যাল না। আমি বলছিলাম যে আপনি কোনো ট্রেনিং প্রোগ্রাম করতে পারেন কিনা? একটা সেমিনার করা প্রয়োজন ছিল কিনা? তো ও বলতেছে এখন আর আজকে বসলেন আপনি ৫ দিন পরে আমরা তো আর হ্যাঁ। প্রচারও করতে পারব না। তাই না? তো মানে আল্টিমেটলি কি হলো? এটাকে কি আমরা লেভেল প্লেইং ফিল্ড এবং বলবেন? আরো কিছু বিষয় কিন্তু আলোচনার মধ্যে দিয়ে আসছে। সেই বিষয়গুলো আপনি আপনার জায়গা থেকে একটু ব্যাখ্যা করবেন। সেটা হচ্ছে এই আমরা জানি সবসময় নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে প্রার্থীদের কিন্তু জীবনের একটা ঝুঁকি থাকে। সবসময়ই কম জি, বেশি জি, জি, জি। তারা নিজেদেরকে একটা ইনসিকিউর ফিল করে। জি, জি, জি। তো সেই বিষয়টা কিন্তু এখন আরো বেশি। জি, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম, জি, জি, আমার এই প্রস্তাবনাটা ছিল যে আ বাকি যে সময়গুলো আছে, জি, এই সময়গুলো প্রত্যেকটা নির্বাচনের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে একটা গানম্যান সিকিউরিটি গার্ড জি, জি, হিসাবে জি, দেয়া হোক। জি, জি। তো এই বিষয়টা আপনি আপনার দল থেকে কিভাবে দেখছেন? এটা কি আসলেও হওয়া উচিত কিনা বা এখন এই সরকারের এই পদক্ষেপটা নেওয়া উচিত কিনা? না দেখেন আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা যখন দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে প্রাইম মিনিস্টার বা ইসেরা আ বাসে চড়ে যাচ্ছে, হ্যাঁ? সাধারণ জনগণের সাথে। তাই না? তো আমরা তো ওরকম একটা পরিবেশ আমাদের দেশের জন্য প্রত্যাশা করি। কারণ পজিটিভ স্বপ্ন দেখতে তো দোষ নাই। আমরা তো চাই বাংলাদেশটা আরো সমৃদ্ধশালী হোক, প্রোগ্রেসিভ হোক এবং আমরা আমাদের সিকিউরিটিটা আরো এনরিচমেন্ট আসুক। এই বিষয়গুলো তো আমরা চাই, হ্যাঁ? তো দেখা যাচ্ছে আমাদের দেশেও মানুষ বাস নিয়ে ঘুরছে। কিন্তু সাধারণ জনগণের সাথে না। তারা একটা স্পেশাল প্রিভিলেজ পেয়ে, হ্যাঁ? তথাকথিত মানে এখন দেখেন আমি কালকে একটা কথা বলছিলাম যে, এখন মনে হচ্ছে যে ২ টা দলই নির্বাচন করছে বা ২ টা বড় জোটই নির্বাচন করছে। আর বাকি আমরা যারা প্রার্থী আছি আমরা হচ্ছে দুধ-ভাত। আমি ডিরেক্ট এটাই বলছি। কারণ আ কিভাবে মনে করেন উনারা যদি আনফেয়ার ফার্স্ট অফ অল উনারা তো একটা আপার হ্যান্ড পায় বাই ডিফল্ট। যেহেতু উনারা পুরানো দল, হ্যাঁ? এবং উনাদেরকে সবাই চিনে। তো এই জায়গাটা থেকে তো উনারা একটা আপার হ্যান্ড পায়। তারপর যদি তারা আবার আইন না মেনে ধরেন তাদের প্রচার প্রচারণা করল এবং মানে এই যেহেতু পুরাতন যেহেতু দলগুলোরই কিন্তু আইনের প্রতি বেশি শ্রদ্ধাশীল হওয়া হওয়া উচিত। কারণ উচিত নতুনরা সেটাকে অবলক্ষণ করবে এবং সেটা মেনে চলবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমরা আইনের প্রতি বেশি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল। হয়ে আইনসঙ্গত কাজগুলো করতেছি। তারা পুরানো হওয়ার কারণে বাই ডিফল্ট একটা আপার হ্যান্ড পাইছে। কারণ উনাদের প্রতীক, উনাদের দল সবাই চিনে। হ্যাঁ? আবার তারপর তারা আইন লঙ্ঘন করেও একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাইলো। এবং তারা যেহেতু আইনগুলা মানতেছে না, ইলেকশন কমিশন তাদেরকে ধরবে কি? বরঞ্চ উল্টা ওই আইনটা আরো শিথিল করে দিল। তাহলে কি দাঁড়াইলো বলেন? মানে আমরা তো এখন কোথায় যাব? কি করব? কিভাবে একটা ফেয়ার ইলেকশন দিবে গভর্নমেন্ট? আপনি ঢাকা ১০ থেকে নির্বাচন করছেন, আপনার মার্কা ছড়ি। জি, তো ঢাকা ১০ এর নির্বাচনের যে প্রচার প্রচারণায় আপনি নেমেছেন, জি। আপনি জনগণের মধ্যে কেমন আশাবাণী পাচ্ছেন? বা আপনি আপনার নির্বাচনী এলাকার ভোটারদেরকে অ্যা উদ্দেশ্য আপনি কি বলতে চান? আপনি আপনার জায়গা থেকে ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন। পাশাপাশি আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদ সে প্রত্যাশাও ব্যক্ত করবেন। জি। দেখেন একটা কমন ডায়ালগ আমি জনসংযোগে পাচ্ছি। ভেরি কমন, হুম? এবং অনেকে আমাকে বলছে যে, "এবার আমরা বড় দল বা বড় প্রতীক দেখব না। এবার দেখব ব্যক্তি। ব্যক্তির কোনো চাঁদাবাজির রেকর্ড আছে কিনা, কোনো কালো দাগ আছে কিনা, কোনো ব্যাড রেকর্ড আছে কিনা। এগুলা দেখে যাচাই বিবেচনা করে আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিছে, বিবেক দিছে, এইটা ব্যবহার করে আমরা একটা ফয়সালা নিব। এবং একটা নতুন পরিবর্তন এবং চান। আমরা নতুন পরিবর্তন চাই এবং আমরা চাই যুবকরা আগায় আসুক।"
হ্যাঁ, দেখেন আমাদের ফেইলিয়ার গুলা মুরব্বীরা যে জায়গায় ফেইল করছে, আমার তো প্রয়োজন ছিল না আসা। এই জিনিসগুলা, এই সংস্কারগুলো তো মুরব্বীরাই করে ফেলতে পারতো। যেহেতু তারা ওই জিনিসগুলা প্রপারলি প্রোভাইড করতে পারে নাই, এই কারণে আমাদের মতো যুবকদের আগে আসতে হচ্ছে, তাই না? আমরা তো জনগণের স্বার্থে রাজনীতি করি। আমরা চাই কি? আমরা চাই আমাদের শুধু কন্টেম্পোরারি টাইম না, আমাদের পরের প্রজন্ম যেন একটা ভালো সমৃদ্ধশালী এবং বাংলাদেশ পায়। শেষে তো আমাদের বাংলাদেশ সমৃদ্ধিশালী হোক, বিশ্বের হ্যাঁ, দরবারে আমরা হবে, মাথা হবে। উঁচু করে আমি দাঁড়াতে আমি পারি, এটাই আমাদের প্রত্যাশা। রাইট, রাইট, রাইট। মানুষ যতই নেগেটিভ বলুক, যাই বলুক, আমি কিন্তু বাংলাদেশ নিয়ে প্রচুর আশাবাদী, বুঝতে পারছেন? এবং আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে, আল্লাহ তুমি আমার দেশটাকে যাই হোক সমস্ত ডিপার্টমেন্টে, সামরিক ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে টপ 10 এর মধ্যে এনে দাও। হ্যাঁ? আল্লাহর কাছে এটা আমার একটা চাওয়া, মানে মন থেকে চাওয়া। আর ওই জয়ের ব্যাপারে যেটা বললেন, এটা বলার আগে আরেকটা ব্যাপার বলি। কালকে এই জিনিসটা আমি ইলেকশন কমিশনের ওই মতসভায় বলেছিলাম যে, রিলিজিয়াস সেন্টার গুলা তো ব্যবহার করে আমাদের প্রচার প্রচারণার করার কথা না। কিন্তু একটা জিনিস কি ঘটলো, দেখেন, এই অন্যান্য দলের প্রার্থীরা কি করলো, প্রতিটা জুমার নামাজ তারা এক একটা মসজিদে পড়ছে। তো মসজিদে 5 থেকে 10 হাজার মুসল্লি যায়। হ্যাঁ, প্রথমত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটা যদি আইনে নাও থাকতো, মসজিদের মিনবার কিন্তু একটা পবিত্র জায়গা, ওখান থেকে খুতবা দিবে, দিনের কথা বলবে। তো তারা মসজিদের মিনবারে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ওই খুতবার আগে বা পরে বা একটা সময় ইমাম সাহেবের থেকে মাইক নিয়ে এই সবাইকে ধরেন সালাম দিচ্ছে, এই দিচ্ছে, মানে খুব বড় আল্লাহর ওলি সবাই, এগুলা বলতেছে, পরে লাস্টে বলে আমার একটা ভোট দিয়ে। হুম তো এটা তো আইনে যদি নাও থাকতো, তাও তো এটা বিবেকের তাড়নায় করা উচিত না। ঠিক আছে, আইনে যেহেতু ওনারা ওইভাবে দেখতেছে কিন্তু না। নিরপেক্ষ কথা যদি বলতে হয়, জি, ওইখানেও কিন্তু সবাই সুযোগ সুবিধা পায় না। আপনি যে মেম্বারের কথা বলছেন, যে জি, মসজিদের কথা বলছেন, জি। ওইখানে কিন্তু আপনি যান, আমি যাই। আমরা যদি সুযোগ চাই, আমাদের কিন্তু এভাবে মাইক না, দেয়া হবে না। ওখানেও কিন্তু ও এক প্রকার বৈষ ডিভাইডেশন তৈরি করা হচ্ছে, বৈষম্য বৈষম্য না। তৈরি করা হচ্ছে। আমার আবার একটা অ্যাডভান্টেজ কি, যেহেতু আমি লোকাল ছেলে, আমার সমস্ত ইমাম খতিবের সাথে একটা ভালো সম্পর্ক আছে। আমি ওই জিনিসটা করতে চাইলে করতে পারতাম। আমি মানে নিজের বিবেকের তাড়নায় করি নাই। যে এর সাথে এড করে যেহেতু আইন আছে যে রিলিজিয়াস সেন্টার গুলো ব্যবহার করা যাবে না, তো এটা কি উচিত হয়েছে বলেন? যে এরকম আমি যেহেতু এখানে যারা মসজিদে জুমার নামাজ পড়তে আসে 80% ভোটারই যেহেতু লোকাল হয়ে থাকে, মানে অ্যাটেন্ডি যারা মুসল্লি যারা আছে, এই কারণে আমি মসজিদে যাব, খুতবার আগে পরে মিনবারে দাঁড়ায় আমি তাদের কাছে ভোট চাবো, এটা কি উচিত? হ্যাঁ, অবশ্যই না। অবশ্যই না, এবং আইনও এটাই করা। হ্যাঁ, মসজিদের প্রেমিসিসের বাইরে আমিও কিন্তু লিফলেট বিতরণ করেছি, মসজিদের বাইরে যখন সালাত আদায় করে তাদের বের হয়ে হ্যাঁ, বাসার তারা দিকে যান। বাসার দিকে যাচ্ছে, আমিও লিফলেট দিছি, সালাম দিছি, দোয়া চাইছি। তো এই জিনিসগুলো আসলে ইলেকশন কমিশন তো তারা বলে তদারকির মধ্যে হ্যাঁ, রাখা উচিত তাদেরকে ছিল। যখনই বলি বলে আপনারা অভিযোগ করেন। আরে সমস্ত কিছু আমাদের অভিযোগ করতে হবে কেন? আপনাদের টহল টিম কি করে? আপনারা যে ঠিক। আপনাদের ভ্রাম্যমাণ আদালত কি করে? দেখে না এই জিনিসগুলা? আমার অভিযোগ কেন দিতে হবে সবসময়? আর অভিযোগ দিয়ে আমি একটা অভিযোগ দিতে গেলে তো আপনি যদি কারোর নামে অভিযোগ, তো আপনার তার সাথে শত্রুতা তৈরি হবে। ঠিক। এটা তো একটা বৈরতার দিকে ঠেলে দেওয়া। যে ইচ্ছা করে যে আপনি কনফ্লিক্টে আপনার এর নামে অভিযোগ দেন, আপনি বাদী হন, সে বিবাদী হোক, এরপরে ঝামেলা চলতে ঝামেলা থাকুক। চলতে থাকে। হ্যাঁ, এইটা তো ঠিক না, তাই না? আপনার এলাকার ভোটারের জন্য আপনি কি বলবেন? আমি আমার এলাকার ভোটারদেরকে বলবো, স্পেশালি আমার আসনে, আমি তো ধানমন্ডিতে আসলে born and brought up, তারপর আর আমি হাজারীবাগের এমনি স্থানীয় ছেলে, লোকাল ছেলে। তো হাজারীবাগের জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে, এই হাজারীবাগে আপনারা জানেন, এই হেমায়েতপুরের, সাভার হেমায়েতপুরে ট্যানারি গুলা শিফট করার আগে ওই স্থানে ট্যানারি গুলা ছিল। তো ট্যানারি গুলা থাকার কারণে আমরা অনেক সময় অনেক জনদুর্ভোগ পোহাইতে হইতো আমাদের। এর মধ্যে হচ্ছে পানি উঠতো, কালো পানি, এগুলো কিন্তু এবং কেমিক্যাল, দুর্গন্ধ। প্রচুর দুর্গন্ধ। তো স্কুলে যখন যেতাম অনেক সময় পানি ওভারটেক করে যেতে পারতাম। তো আমি আমার ভোটারদের উদ্দেশ্যে বলবো যে, আমরা তো ছোটবেলা থেকে ওই কষ্টটা দেখছি। এখন যারা প্রার্থী আসছে তারা তো ওই জিনিসগুলো ফেস করে নাই। তারা আমাদের হিস্ট্রি জানে না, আমাদের কালচার জানে না, আমাদের সংস্কৃতি জানে না। আর হাজারীবাগের বাতাস আমার রক্তে শিরায় শিরায়। তো আমি হাজারীবাগের ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্লিজ আপনার এলাকার ছেলেকে নির্বাচিত করবেন, এবং আমি আশা রাখি ম্যাক্সিমাম। আর আমি ধানমন্ডিতেই বড় হওয়া, আমার দাদা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, ধানমন্ডি 15 রেতে। আমার দাদুও মারা গেছেন কিছু বছর আগে, তিনি মারা গেছেন হাজারীবাগে। বাট আমার ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্সটাই আজিমপুরে তাদেরকে দাফন, যদিও এটা আমার না, আমার আসন না।
হ্যাঁ? কিন্তু আমাদের ওই যে হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এই জায়গাতেই সমস্ত কিছু। আত্মীয়স্বজন ম্যাক্সিমাম এই মানে জায়গাতে। একটা স্থানীয় জি, লোকালিটি জি, একটা জি, 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 আছে। জি, জি, জি। যে শেষে আপনার এ কাছে আরেকটা প্রশ্ন, ধরেন আপনি জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন এবং আপনি এমপিও হলেন। তো আপনার সর্বপ্রথম কাজের পদক্ষেপ থাকবে কি? আপনার এলাকার উন্নয়নমূলক কি কাজ নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন? আমি একটা জিনিস বুঝি কি, ধরেন আমি খুব স্পোর্টস লাভিং একটা মানুষ। আমি ছোটবেলা থেকে ক্রিকেট, ফুটবল প্রচুর খেলতাম। হুম? আ খেলাধুলার সাথে। তো আমাদের দেশে দেখবেন ওই আমাদের আসনে মাঠের তুলনায় পপুলেশন ডেনসিটিটা বেশি। তো আমি চাবো এই যে যুব সমাজটা যেটা মাদকের দিকে বেশি যাচ্ছে, সেখান থেকে ফিরে হ্যাঁ, ফেরা ফিরে যেমন তারা শুরু স্পোর্টস এ চলে আসুক। হ্যাঁ? তো এর জন্য বেশি, বেশি টুর্নামেন্ট অর্গানাইজ করা এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিভিন্ন কোডিং প্রোগ্রাম রাখবো তাদের জন্য। বিভিন্ন দরকার হলে আমি আমি নিজেও ক্রিয়েটিভ আইটিতে ছিলাম। হ্যাঁ? এবং বিভিন্ন আইটি মানে রিলেটেড আমি যেরকম ওই ঢাকা ১০ এর মিনিমাম ১০ টা শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াশোনাই করছি। সুইচ করে, করে বিভিন্ন ইটি। তো তাদেরকে একসাথে নিয়ে যে আমরা কোডিং প্রোগ্রাম করতে পারি কিনা, হ্যাঁ? এই যুব সমাজকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাইতে পারি কিনা। এইভাবে আমার একটা পরিকল্পনা আছে। এখন যদি আল্লাহ সুযোগ দেয়, আমি যদি এমপি নির্বাচিত নাও হই, তাও আমি করব এগুলা। শুনেন, এমপি হওয়া তো একমাত্র মাধ্যম না জনগণের সেবা করা। কিন্তু এটা ওয়ান অফ দ্য মানে কি ফ্যাক্টর। এটা হয়তো বলতে পারেন এইভাবে যে আমার আর্সেনালে একটা এক্সট্রা অ্যামিউনেশন এড করা। যেটা দিয়ে আই ক্যান ডু বেটার, হ্যাঁ? এটাই বলতে পারেন। যদি না হয় তাও আমি চেষ্টা করব ১০ বাসীর জন্য কিছু করে যাওয়া। যেহেতু আমি ওই এলাকার ছেলে। হ্যাঁ? সর্বশেষ আপনি কি বার্তা দিতে চান? সর্বশেষ বার্তা দিতে চাই এটাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভোট দেন না দেন ওটার থেকে বেশি ইম্পোর্টেন্ট আমার জন্য দোয়া কইরেন। আর আপনারা যাকে বেস্ট মনে করেন তাকেই তাকে দিয়েন। ভোট হ্যাঁ, দিন। আমাকে দিতে হবে নট এমনটি নেসেসারি, নয়। এরকম নয়। যাকে আপনি বেস্ট মনে করেন মানে তাকেই আপনি দিন। যেটা বলছিলেন আপনার প্রত্যাশা থাকবে যে এবার যারা ভোট দেবে তারা প্রতীক নয়, তারা ব্যক্তি এবং ব্যক্তির ব্যাকগ্রাউন্ড। রাইট। সে কেমন, সে মাদকের সাথে জড়িত কিনা, সে চাঁদাবাজির সাথে জড়িত কিনা, জি। সে সৎ এবং যোগ্যবান কিনা, সে হুম, শিক্ষা-দীক্ষায় আপডেট কিনা, হুম। এইগুলো এনালাইজ করে জনগণ যেন এবার তাকে ভোট রাইট, দেয়। আপনার রাইট, রাইট। এটাই চাওয়া। হ্যাঁ, এর সাথে আমি একটু এড করি। ধরেন আমি হইতে পারলাম না। এখন আরেকজন হইছে প্রার্থী, নির্বাচিত হইছে। এখন সে দেশের স্বার্থে ভালো কাজ করতেছে। সেক্ষেত্রে আমি কিন্তু তাকে অ্যাসিস্ট করব। কিন্তু ধন্যবাদ। জিনিসটা দেশের স্বার্থে হইতে হবে। জি, হ্যাঁ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, জি। আপনার মূল্যবান আপনাকেও সময় এই ধন্যবাদ। নির্বাচনের সামনে এসে আপনি যে আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে এসে জি, দিয়েছেন জি, জি। এজন্য আপনাকে অসংখ্য জি, জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, জি, জি। আসসালামু আলাইকুম। দর্শক এতক্ষণ দেখছিলেন নির্বাচনের হাওয়া শীর্ষক জাতীয় সংলাপ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিছুর রহমান, ঢাকা ১০ থেকে। তিনি নির্বাচন করছেন ছড়ি মার্কা নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে। যারা যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন তারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবি টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।